হ্যালো ফ্রেন্ডস, আজ একটা সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেন করব, যেখানে দেখানো হয়েছে যে স্যাটেলাইট কিভাবে আমাদের পৃথিবীর ওয়েদার সিস্টেমকে কন্ট্রোল করে, আর একজন সায়েন্টিস্ট কিভাবে তার স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে পৃথিবীকে রক্ষা করে। হ্যাঁ বন্ধুরা, জিওস্ট্রম মুভির গল্প নিয়ে আজ আমি তোমাদের কাছে। তাহলে শুরু করি আজকের মুভির কাহিনী শুরুর প্রথমে একটা ছোট্ট বাচ্চার আর্তনাদের আওয়াজ শোনা যায়। 2019 সালে পৃথিবীতে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়, যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। প্রচুর সংখ্যক জন্তু জানোয়াররা তাদের বাসস্থান হারিয়ে ফেলে। সমগ্র পৃথিবী জুড়ে আবহাওয়ার এক তুমুল পরিবর্তন ঘটে। কোথাও খুব বেশি ঠান্ডা, কোথাও আবার খুবই গরম। এই বিপর্যয় মোকাবিলার জন্য 27টি দেশ তাদের সুবিখ্যাত বিজ্ঞানীদের নিয়ে একটি টিম গঠন করে। এই টিমের প্রধান ছিল জ্যাক। তারা সকলে মিলে আলোচনার পর এই সিদ্ধান্তে আসে যে পৃথিবীর কক্ষপথের বাইরে একটি স্যাটেলাইট পাঠানো হবে, যা পৃথিবীর পুরো আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে পারবে। স্যাটেলাইটটির নাম রাখা হয় ডাচ বয়। ডাচ বয় পৃথিবীর সমস্ত বিপর্যয়, যেমন তুফান, ঠান্ডা, গরম, বন্যা, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে পৃথিবীকে একটি শিথিল পর্যায়ে নিয়ে আসতে পারবে। এরপর সমস্ত দেশের জন্য আলাদা আলাদা স্যাটেলাইটেরও প্রয়োজন হয়। তাই ডাচ বয় থেকেই সমস্ত দেশের জন্য আলাদা আলাদা স্যাটেলাইট তৈরি করা হয়, কিন্তু এই সবগুলির নিয়ন্ত্রণের প্রধান ছিল ডাচ বয়। এভাবেই সমস্ত স্যাটেলাইটগুলো পুরো পৃথিবীর উপর জালের ওপর ছড়িয়ে পড়ে। যেহেতু সমস্ত স্যাটেলাইটের নিয়ন্ত্রণ ডাচ বয় করত, তাই ইউএস গভর্নমেন্ট চাইতো যে সে ডাচ বয়কে নিয়ন্ত্রণ করবে, কিন্তু ডাচ বয় তৈরি করেছিল জ্যাক, তাই সে এতে রাজি ছিল না। ইউএস গভর্নমেন্ট চেয়েছিল যে ডাচ বয়কে সামনে রেখে সমস্ত দেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করবে, আর সারা পৃথিবীর মধ্যে ইউএস গভর্নমেন্ট একটা নিজের জায়গা তৈরি করে নেবে। জ্যাক তার নিজের সিদ্ধান্তে অনড় থাকায় তার উপর বিভিন্ন রকম অভিযোগ সৃষ্টি করে। তাকে ওই প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়। এর ফলে জ্যাক খুব কষ্ট পায়। পরে সে জানতে পারে যে তার ভাই ম্যাক্স ইউএস গভর্নমেন্টের সাথে ষড়যন্ত্র করেই তাকে বের করে দেয়, কারণ সে কখনোই জ্যাককে ওই পদে দেখতে পারতো না। আর ম্যাক্স এখন ওই প্রজেক্টেরই ম্যানেজার হিসেবে সিলেক্ট হয়। এরপর জ্যাক খুব একা হয়ে যায়, আর ফ্যামিলি থেকে অনেকটা দূরে সে নিজেকে সরিয়ে নিয়ে যায়। দেখতে দেখতে 3 বছর কেটে যায়, আর এই 3 বছরে পৃথিবীর কোথাও কোনো বিপর্যয়ও ঘটে না। আর এই 3 বছর পর আফগানিস্তানের একটা স্থানে, যেখানে সবসময় খুব গরম থাকতো, সেখানকার তাপমাত্রা হঠাৎ করেই খুব কমে যায়। প্রবল তুষারপাত ও বরফে পুরো ঢেকে যায় ওই স্থান। ওখানকার সমস্ত মানুষ জমে যেতে থাকে, আর তাদের মৃত্যুও হয়। এই ঘটনায় এটা কিছুটা পরিষ্কারভাবে বোঝা যায় যে স্যাটেলাইটে কোনো না কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আর যেহেতু ডাচ বয়ের কন্ট্রোলার ছিল ইউএস গভর্নমেন্ট, তাই এর পুরো দায়ভার পড়ে ইউএস গভর্নমেন্টের ওপর। ইউএস গভর্নমেন্টের কমিটি একটি মিটিংয়ের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করতে থাকে। কিন্তু সমস্যা এখানে যেটা সবথেকে বেশি দেখা যায়, যে এই প্রজেক্টের যে মাথা অর্থাৎ জ্যাক, তাকে ইউএস গভর্নমেন্ট কিন্তু এই প্রজেক্ট থেকে বের করে দিয়েছিল। তাই জ্যাক ছাড়া এই সমস্যার সমাধান কখনোই করা সম্ভব ছিল না। তাছাড়া জ্যাক ছাড়া এই বিষয়ে উপযুক্ত জ্ঞান কারোর ভালো ছিল না। ওখানে উপস্থিত ছিল জ্যাকের ভাই ম্যাক্স। সে বলে, আমি জ্যাককে মানিয়ে নিয়ে আসার চেষ্টা করব। এরপর সে জ্যাকের কাছে যায় আর তাকে এই সমস্যার সমাধানের জন্য বলে, কিন্তু জ্যাক প্রথমে একদমই রাজি ছিল না। তার ভাই ম্যাক্স বলে যে এই স্যাটেলাইটটি যে তুমিই আবিষ্কার করেছো সেটা সমগ্র পৃথিবীই জানে, তাই যদি পৃথিবীর কোনো ক্ষতি হয় তাহলে সবার প্রথম তোমারই দায়বদ্ধতা থাকবে। এই কথা শুনে জ্যাক চুপ করে থাকে। সে রাজি হয়ে যায় আবার ইউএস গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে, আর পুনরায় ইউএস গভর্নমেন্টের টিমের সঙ্গে কাজ করার জন্য তৈরিও হয়। ডাচ বয়ে পৌঁছাতে জ্যাকের প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগতো। এখানে আমরা দেখতে পাই যে একজন বিজ্ঞানী স্যাটেলাইটটির সমস্ত তথ্য একটা হার্ড ডিস্কের মাধ্যমে চুরি করছিল, আর তার হঠাৎই ভুল করে একটি বাটনে হাত পড়ে যায়, আর যার ফলে স্যাটেলাইটটির একটি দরজা খুলে যায়। এরপর লোকটি মহাকাশে চলে যায়। তবে এখানে এটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে কেউ ইচ্ছাকৃতভাবে স্যাটেলাইটের খারাপ কিছু করার চেষ্টা করছে। এদিকে দেখা যায় যে হংকংয়ের একটি জায়গায় তাপমাত্রা হঠাৎ করে প্রচণ্ড বেড়ে যায়, আর ওখানে একটি লোকের হাত থেকে কয়েকটা ডিম মাটিতে পড়ে যায়,
আশ্চর্যের ব্যাপার যে ডিমগুলি অমলেটে পরিণত হয়ে গেছে, কারণ ওখানকার মাটি এতটাই গরম হয়ে গিয়েছিল যে মাটির নিচ থেকে লার্ভা নির্গত হতেও দেখা যায়। রাস্তার ওপর লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এই সময় হংকংয়ের যিনি স্যাটেলাইট কন্ট্রোল করেন অর্থাৎ চ্যাং নামের এক ব্যক্তি, তিনি ম্যাক্সকে কল করেন আর মেন স্যাটেলাইট ডাচবয়কে চেক করার কথা বলেন। ম্যাক্স ডাচবয় অ্যাক্সেস করতে গেলে তাকে ডিনাইড দেখায়। এদিকে হংকংয়ে থাকা লোকটিও ডাচবয় অ্যাক্সেস করতে গেলে তাকেও ডিনাইড দেখায়। ম্যাক্স বুঝে যায় যে ডাচবয়কে কেউ হ্যাক করে নিয়েছে, যে সকলের অ্যাক্সেসকে ব্লক করে দিয়েছে। এই সময় চ্যাং ম্যাক্সকে বলে, ডাচবয় যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু পৃথিবীতে জিওস্ট্রম চলে আসবে, অর্থাৎ সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চ্যাং যখন অফিসে কাজ করছিল ঠিক ওই সময় কিছু লোকজন সেখানে চলে আসে আর তার সমস্ত ডেটা সেখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। এদিকে দেখা যায় যে জ্যাক আবারও সেই প্রজেক্টে যুক্ত হয় যেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল গত 3 বছর আগে। জ্যাক বলে, আমার এখন কিছু লক্ষ্য আছে, তা হলো স্যাটেলাইট থেকে যে লোকটি মহাকাশে চলে গিয়েছিল তার তদন্ত করা, আর আফগানিস্তান ও হংকংয়ে যে ঘটনাগুলি ঘটে গিয়েছে তার কারণ কি। এরপর সে একটি একটি করে সমস্ত দেশের স্যাটেলাইটগুলোকে চেক করতে থাকে আর দেখে যে সমস্ত স্যাটেলাইটই ঠিকই আছে। একমাত্র মেন স্যাটেলাইট চেক করে সে বুঝতে পারে যে আফগানিস্তান ও হংকংয়ের এইসব ঘটনাগুলো কেন ঘটছে। এই সময় দেখা যায় যে হংকংয়ের ওই লোকটি ম্যাক্সকে ফোন করে তাকে নিউ ইয়র্কে দেখা করার জন্য বলে। সে ম্যাক্সকে জানায় যে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাকে বলার আছে। ম্যাক্স তার একজন সঙ্গীকে নিয়ে নিউ ইয়র্কে পৌঁছায়। চ্যাং তাদের সঙ্গে দেখা করতে আসার সময় কেউ একজন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে ঠেলে দেয় আর সে প্রবলভাবে জখম হয়। এরপর ম্যাক্স ওই স্থানে পৌঁছেও যায়। লোকটি ম্যাক্সকে কিছু বলার চেষ্টা করে, সে বলতে চায় যে ওই হ্যাকার আসলে কে, কিন্তু কিছু বলার আগেই সে মারা যায়। অন্যদিকে জ্যাককে দেখা যায় যে সে তার টিম মিলে স্যাটেলাইট ঠিক করার পুরো দমে চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই সে বুঝে উঠতে পারছিল না যে সমস্যা ঠিক কোন জায়গায়। জ্যাক বুঝতে পারে আগেরবারে আফগানিস্তানের স্যাটেলাইটটি রিপেয়ার করার সময় ওখানে একজন বিজ্ঞানী যিনি হার্ড ডিস্কের মাধ্যমে সমস্ত ডেটাগুলি কপি করছিল আর ভুলবশতভাবে যে মহাকাশে চলে গিয়েছিল, ঠিক সেখানেই জ্যাক তথ্যগুলো রিকভার করে। জ্যাকের কাছে হার্ড ডিস্কটি চলে আসে। এরপর হার্ড ডিস্কটি স্ক্যান করলে জ্যাক সম্পূর্ণভাবে বুঝতে পারে যে তাদের সবচেয়ে বড় স্যাটেলাইট ডাচবয়ের মধ্যে কেউ ভাইরাস ঢুকিয়ে দিয়েছে আর সবগুলো লগ ইন আইডি ব্লক করে দেওয়া হয়েছে। এই স্যাটেলাইটের মধ্যে এমনভাবেই ভাইরাস ঢোকানো হয়েছে যে যার মাধ্যমে যে কোনো জায়গায় তাপমাত্রা খুব বাড়িয়ে দেওয়া যাবে বা কমিয়েও দেওয়া যাবে, আর এজন্যেই হংকং আফগানিস্তানে এরকম ঘটনা ঘটছে। এরপর জ্যাকের ইউএস প্রেসিডেন্টের ওপরে সন্দেহ হয়। সে তার ভাইয়ের কাছে যায়, ম্যাক্সকে বলে, আমার মনে হয় এই সব কিছুর পেছনে ইউএস প্রেসিডেন্টের হাতই রয়েছে। আসলে প্রেসিডেন্ট চায় যে তার দেশ সর্বশ্রেষ্ঠ হোক এবং এই দুটি দেশের মতো আর অন্যান্য দেশগুলো ধীরে ধীরে ধ্বংস করে দিয়ে কেবলমাত্র নিজের দেশ ও দেশবাসীর অস্তিত্ব বজায় রাখতে চায়। তাই এই স্যাটেলাইটটিকে সে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু ম্যাক্স তার কোনো কথাই বিশ্বাস করে না। সে এই কথার সত্যতা যাচাই করার জন্য একজন হ্যাকারের কাছে যায় আর পরিষ্কারভাবে সব বুঝতে পারে যে জ্যাক যা যা কিছু বলছিল সবটাই সত্যি কথা। ম্যাক্স বুঝতে পারে যে এই সব কিছুর মধ্যে পলিটিক্স চলছে। অন্যদিকে জ্যাকের কাছে স্যাটেলাইটের একটি নোটিফিকেশন আসে। জ্যাক বুঝতে পারে যে মাদার স্যাটেলাইট ডাচবয় স্যাটেলাইটগুলোকে আর কন্ট্রোল করতে পারছে না, আর এইভাবে চলতে থাকলে ওই দুটি দেশের মতো বাকি পৃথিবীটাও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। জ্যাক বলে, যদি ডাচবয়কে রিসেট করা যায় তবে পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে, কিন্তু রিসেট করার জন্য প্রেসিডেন্টের বায়োমেট্রিকের দরকার ছিল, যা ওই মুহূর্তে পাওয়া অসম্ভব ছিল, কারণ প্রেসিডেন্ট তখন একটি ইন্টারন্যাশনাল মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিল। জ্যাক তার ভাইকে বলে, প্রেসিডেন্ট সবকিছু জেনে বুঝেই এখান থেকে চলে গিয়েছে। ম্যাক্স সেখান থেকে চলে যায় আর প্রেসিডেন্টের কাজকর্মের ওপর নজর রাখতে থাকে। ম্যাক্স খুব চিন্তায় পড়ে গিয়েছিল। এরপর সে তার সিনিয়র লিওনার্ডের কাছে যায়, তাকে বলে যে পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে। এটা শোনার পর সিনিয়র তাকে বলে, তুমি এসব কি করে জানলে?
আর ভুল করে লিওনার্ডের মুখ থেকে এমন কিছু শব্দ বেরিয়ে আসে যে ম্যাক্স বুঝতে পেরে যায় যে এই সব কিছুর পেছনে এদেরই হাত রয়েছে। আর ইতিমধ্যে লিওনার্ডও বুঝতে পেরে যায় যে ম্যাক্স সবকিছু ধরে ফেলেছে। এরপর লোকটি ম্যাক্সকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়, অর্থাৎ তাকে মেরে ফেলার জন্যই নিয়ে যায়। কিন্তু ম্যাক্স কোনো মতে একটি রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর যতক্ষণ না তার ওই সিনিয়র লোকটি ওখান থেকে না যায় তত সময় রুমের মধ্যেই বন্দি থাকে। এরপর সে একটি মেয়ের কাছে যায় যে প্রেসিডেন্টের সিকিউরিটি ছিল। ম্যাক্স তাকে বলে, স্যাটেলাইটের এই গোলমালের পেছনে আমার সিনিয়রের হাত রয়েছে। আমার সিনিয়র প্রেসিডেন্টকে হিংসা করে, তাই সে তাকে মারতে চায়, কিন্তু আমি প্রেসিডেন্টকে বাঁচাতে চাই। এই সময় মিটিংয়ে প্রেসিডেন্ট একটি বক্তৃতা দিচ্ছিল। সেই সময় মেয়েটি সেখানে আসে আর ওপরে গুলি চালায়। সবাই চারিদিকে ছুটে পালাতে থাকে। এই সুযোগে মেয়েটি প্রেসিডেন্টকে গাড়িতে করে ম্যাক্সের কাছে নিয়ে আসে। এরপর ম্যাক্স প্রেসিডেন্টকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে তাদের সেক্রেটারি অর্থাৎ লিওনার্ডের হাত আছে। ইতিমধ্যে লিওনার্ডের লোকজন প্রেসিডেন্টের গাড়ির পিছু নেয়। আর এদিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে, প্রচুর বিদ্যুৎ চমকাতে থাকে। আর এই পরিবেশ থেকে এই বার্তা বয়ে নিয়ে আসে যে খুব শীঘ্রই জিওস্ট্রম আসতে চলেছে। জ্যাক এবার স্যাটেলাইটে যায়, যেটা তাদের মাদার স্যাটেলাইট ছিল। এরপর স্যাটেলাইটে একটি অটো ফাংশন জেনারেট করা হয়, আর যার ফলে স্যাটেলাইটটি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। স্যাটেলাইটটি বাস্ট হয়ে যাবে আর সবাই সেখান থেকে পালাতে থাকে। জ্যাক এখন বুঝতে পারে যে স্যাটেলাইটের মধ্যে ভাইরাস কে ঢুকিয়েছে। এরপর সেখানে একজন আসে জ্যাককে মারার জন্য, যাকে লিওনার্ড পয়সার লোভ দেখিয়েছিল। জ্যাক একটা ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয়, আর তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। এইভাবে চলতে চলতে ওই ছেলেটির হাত হঠাৎ করে একটি বাটনের ওপর হাত পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়ে ওই ছেলেটি মহাকাশে চলে যায়। এদিকে পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। জ্যাক তার সহকর্মীদের বলে, আমি এখানেই থেকে স্যাটেলাইটটি কন্ট্রোল করার চেষ্টা করব। এদিকে প্রেসিডেন্টের লোকজনরা লিওনার্ডকে ধরে ফেলে, যে কিনা স্যাটেলাইটের মধ্যে ভাইরাস ঢুকিয়েছিল। প্রেসিডেন্ট লিওনার্ডকে বলে, কি করছো তুমি এইসব? লিওনার্ড প্রেসিডেন্টের খুব কাছের মানুষ ছিল। লিওনার্ড প্রেসিডেন্টকে বলে, আসলে আমি প্রেসিডেন্ট হতে চেয়েছিলাম। আর প্রেসিডেন্ট বলে, তোমার প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই নেই। প্রেসিডেন্ট বলে, একে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। পুলিশ লিওনার্ডকে অ্যারেস্ট করে নেয়। এরপর প্রেসিডেন্টকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে স্যাটেলাইট ডাচবয়ের রিসেট সিস্টেম শুরু করার ফাংশন চলছিল। এরপর প্রেসিডেন্ট তার বায়োমেট্রিক অ্যাক্সেস করে আর রিসেট করে সেখান থেকে চলে যায়। মুভিটিতে এটা পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল, জ্যাক স্যাটেলাইটটিকে এমনভাবেই প্রোগ্রাম করেছিল যে যখনই স্যাটেলাইটের সঙ্গে কিছু উল্টোপাল্টা করা হবে, স্যাটেলাইট তখন নিজের থেকেই ব্লাস্ট হয়ে যাবে। আর ঠিক এই সময় স্যাটেলাইটটি ব্লাস্ট হওয়ার জন্য কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছিল। আর 6 মিনিটের মধ্যে পৃথিবীতে যে জিওস্ট্রম আসছে তারও সংকেত দিয়েছিল। দেখা যায় যে পৃথিবীতে জিওস্ট্রম শুরুও হয়ে গিয়েছে। কিন্তু স্টেশন ধ্বংসের মুখে ছিল। ওই স্থানে ছিল জ্যাক আর তার সাথী। এরপর তারা নিজেদেরকে বাঁচানোর জন্য একটি ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে ডাচবয় থেকে বেরিয়ে যায়। আর বেরোনোর সাথে সাথে ডাচবয় ব্লাস্ট হয়ে যায়। তারা যে গন্তব্যের দিকে যাচ্ছিল নিজেরাও জানতো না যে তারা কোথায় গিয়ে পৌঁছাবে। এরপর একজন বিজ্ঞানী তাদেরকে বাঁচানোর জন্য একটি স্পেসশিপের সাহায্যে তাদের কাছে চলে আসে আর স্পেসশিপটিকে তাদের ক্যাপসুলের সঙ্গে জুড়ে দেয়। এরপর তারা পৃথিবীতে নিরাপদভাবে ল্যান্ড করে যায়, অর্থাৎ তাদের জীবন রক্ষা পায়। এদিকে জিওস্ট্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ঘটনার 6 মাস পর দেখা যায় জ্যাক যেমন ডাচবয়ের হেড ইঞ্জিনিয়ার ছিল ঠিক তেমনিই সম্মান পায় আর নতুন স্যাটেলাইট তৈরি করতে থাকে। তবে এখন আর ইউএস গভর্নমেন্ট এটি নিয়ন্ত্রণ করে না। এর নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে ইন্টারন্যাশনাল কমিটির হাতে। ম্যাক্স, যে কিনা জ্যাককে খুব হিংসা করত, সেও এখন জ্যাকের সঙ্গেই থাকে। জ্যাক বলে, নিজেদের কাজে যদি নিজেরা দৃঢ় থাকা যায় তবে শত্রুরা কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। যারা এত সময় আমার সাথে আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের কোনো গল্পে। গুড বাই।